স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যেন প্রাণ ফিরে পায় বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। স্বাধীনতা এসেছে, কিন্তু তার পূর্ণতা নেই, কারণ স্বাধীনতার স্থপতি তখনও ফেরেননি নিজ দেশে। জাতির জনকের ভাবনায় ব্যাকুল প্রতিটি বাঙালির প্রতীক্ষার অবসান ঘটিয়ে 72-এর 10 জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ বিমানটি যখন অবতরণ করল ঢাকায়, তখন সেখানে লক্ষ মানুষের ভিড় আর কোটি মানুষের হৃদয় নিংড়ানো আবেগ। ঐতিহাসিক সে বিকেলের স্মৃতিচারণ করছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু। তার সেই বিমানের শব্দ শোনা গেল, তখন থেকেই ঢাকা শহর প্রকম্পিত হলো বঙ্গবন্ধুর নামের স্লোগানে। যে বিমানবন্দর দিয়ে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে, সেই তেজগাঁ বিমানবন্দরেই তিনি ফিরলেন রাষ্ট্রনায়ক হয়ে। তারপরে তিনি রওনা হন সানোয়ারদী উদ্যান, তখনকার রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে। এই 4 মাইল পথ যেতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। সারা পথটি ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃত এবং বাংলাদেশের পতাকা দ্বারা সুসজ্জিত বিভিন্ন তোরণে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের কাজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 7 জানুয়ারি পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্ত করে প্রথমে লন্ডনে পাঠায়। বাংলাদেশকে তখনও স্বীকৃতি না দেয়া যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সকল প্রোটোকল ভেঙে ছুটে আসেন ডাউনিং স্ট্রিটে নতুন দেশের নতুন রাষ্ট্রনায়ককে স্বাগত জানাতে। লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি ছিল নয়াদিল্লিতে। সেখানে বঙ্গবন্ধুকে দেয়া হয় নজিরবিহীন অভ্যর্থনা। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ভিভি গিরি। বঙ্গবন্ধু দেখেন কত বিচক্ষণ নেতা, যখন দেশে আসে তখনই কিন্তু দিল্লি বিমানবন্দরে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার কাছে আমি ঋণী, কিন্তু আমি জানতে চাই কবে আপনার সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসবে। এর আগে মুক্তিযুদ্ধের শুরুতে বেতার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই 71-এর 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে আটক করে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া লক্ষ কোটি বাঙালি কয়েক মাস জানত না কোথায় আছেন বঙ্গবন্ধু কিংবা তার ভাগ্যে কি ঘটেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। ভারতে ওমিক্রন পরিস্থিতির অবনতি হওয়ায় খুব প্রয়োজন ছাড়া সবাইকে ভারত ভ্রমণে নিরুৎসাহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকদের বুস্টার ডোজ প্রদান অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জানান, ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের কোনো চিন্তাভাবনা করছে না সরকার। লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল, ইন্টার মিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে, এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধা ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। এই দিন 160 জন কূটনৈতিক বুস্টার ডোজ গ্রহণ করেন। খুব প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। আমাদের বন্ধুরাষ্ট্র সহ সকলের প্রতি আহ্বান থাকবে যে জরুরি প্রয়োজন ছাড়া, যেমন চিকিৎসা, ব্যবসা ব্যতীত ভারত ভ্রমণ না করা। আশা করছি এই সংকট শীঘ্রই কেটে যাবে। অন্যদিকে রাজধানীর সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত না থাকলেও সংক্রমণ বৃদ্ধি পেলে অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। ডিসেম্বরের পর হঠাৎই দেশের সংক্রমণ 5% ছাড়িয়ে যায়, যা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
এদিকে টানা চতুর্থ দিনের মতো করোনায় নতুন শনাক্ত 1000-এর বেশি। সেই সঙ্গে 24 ঘন্টার ব্যবধানে শনাক্তের হার প্রায় 7% গিয়ে পৌঁছেছে। 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যুসহ মোট মৃত্যু 28,000 ছাড়ালো। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন 1491 জন। 24 ঘন্টায় 21,980টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 6.78%। নতুন 227 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,50,905 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে পুরুষ 1 জন আর নারী 2 জন। মৃত 3 জনের মধ্যে ঢাকা বিভাগের 2 জন, 1 জন চট্টগ্রাম বিভাগের। ভয় না পেয়ে সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, টিকার যত অর্থ খরচ প্রয়োজন সরকার তা করবে। করোনার নতুন ধরন ওমিক্রনে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই শিশুদেরও টিকা কার্যক্রম শুরু করবে সরকার। দেশের 8টি মেডিকেল কলেজে ক্যান্সার ইউনিটের নির্মাণ কাজের উদ্বোধন করে একথা বলেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। দেশে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা হয় শুধুমাত্র রাজধানী ঢাকাতে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই এ মরণ ব্যাধির চিকিৎসা পেতে পারে, এ লক্ষ্যে দেশের 8 বিভাগীয় শহরের মেডিকেল কলেজগুলোতে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণের কাজ শুরু করল সরকার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবা সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। অনেকে খুব ভালো গবেষণা করে যাচ্ছেন, তবে বেশিরভাগ যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, তাহলে আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের সব কিছু মিলে এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। বিশ্বজুড়ে অমিক্রনের আশঙ্কাজনক সংক্রমণের মুখে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। নতুন আবার আর একটি ভেরিয়েশন দেখা গেছে, এই কি অমিক্রন, এর হাত থেকে বাঁচার জন্য, এবং এটা শিশুদের সব থেকে বেশি ধরছে। সেই জন্য আমরা 12 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া ব্যবস্থাও নিয়েছি। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে, যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। প্রধানমন্ত্রী বলেন, দেশের সবাইকে টিকার আওতায় আনতে অন্তত 31 কোটি ডোজ টিকা সংগ্রহ করছে সরকার। আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ফলে আজকে সার্চ কমিটি না করে নৈতিক মেরুদণ্ড সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়ে তার কাছে এই প্রস্তাব তুলে ধরেছে দলটি। রবিবার সন্ধ্যায় দলের 7 সদস্যকে নিয়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 1.5 ঘন্টার আলোচনা শেষে কাদের সিদ্দিকী জানান, তারা আইন প্রণয়নের কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উপর, যেখানে 5 কমিশনারের অন্তত 2 জন নারী। আমাদের হয়তো এসে জানাবেন যে নির্বাচন কমিশন গঠন করার এক আইন হওয়া উচিত। এখন আইন না হতে পারলে রাষ্ট্রপতির নিজে করা উচিত। সার্চ কমিটি করে, মাঝখানে সার্চ কমিটি করে, 3 দিনের জন্য সার্চ কমিটি করে তার দ্বারা করা এই যে নির্বাচন কমিশন আছে, এটা খুব ভালো ফল দেয়নি। আমরা আশা করব মেরুদণ্ড সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সদস্যদের এরা নির্বাচিত করবেন অথবা নিযুক্ত করবেন। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে প্রায় 2 মাস পর সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এই দফায় গত 13 নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন 76 বছর বয়সী খালেদা জিয়া।
সেদিন প্রথমে তাকে কেবিনে ভর্তি করা হলেও দ্রুতই নেওয়া হয়েছিল সিসিইউতে। পরে তার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। করোনায় ছুটিতে দেশে আসা শ্রমিকরা ফিরতে না পারায় এবং হুন্ডি চক্রের দৌরাত্ম্যে টান পড়েছে রেমিটেন্সের ভাণ্ডারে। গত 6 মাসের পরিস্থিতি পর্যালোচনা করে এমন তথ্য দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই 6 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 21%। এমন বাস্তবতায় করোনার প্রভাবে যেসব শ্রমিক দেশে ফিরে এসেছিলেন, ফিরে যাওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা দেয়া এবং নতুন দেশের সাথে চুক্তি করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মহামারী করোনার সময়েও অর্থনীতির চাকা সচল রাখতে বড় অবদান রেখেছে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স। শুধু তাই নয়, প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রার প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $48 বিলিয়ন ঘর। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই আশঙ্কাজনক হারে কমে আসতে শুরু করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে গেল জুলাইয়ে রেমিটেন্স এসেছে $187 কোটি, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে 28% কম। আগস্ট থেকে নভেম্বরেও এই ধারা অব্যাহত ছিল। সবশেষ ডিসেম্বরে কিছুটা প্রবৃদ্ধি এলেও পুরো বছরের লক্ষ্যমাত্রার মাত্র 39% পূরণ হয়েছে অর্ধ বছরে। সব মিলে 6 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 21%। দেশের রেমিটেন্সের স্বার্থে যে কোনোভাবে বাজারটি খোলা দরকার। আমরা প্রবাসী কর্মীর স্বার্থ দেখব, আমাদের মাইগ্রেশন কমিউনিটির যেন অভিবাসন ব্যয়টা কম হয়, তারা যেন ভালো বেতন পায়, ওটিকেই প্রাধান্য দেওয়া উচিত। মহামারীর শুরুর দিকে প্রবাসী অনেক শ্রমিক ছুটি নিয়ে দেশে চলে আসে। ফেরত যাওয়ার ক্ষেত্রে বর্তমানে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারাও। বিমান ভাড়া 3 গুণ দিতে হচ্ছে, এর পাশাপাশি অঘোষিত একটা টাকা দিতে হচ্ছে, যার নাম হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট। তবে রেমিটেন্স কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ ধরা হচ্ছে হুন্ডিকে। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর পর আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি চক্র। তাদেরকে আইনের আওতায় আনতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ফ্র্যাকশন রেট অনেক বেশি হয়ে যাচ্ছে, প্রায় তাদের কস্টিং দেখা যায় $3.5 পড়ে যাচ্ছে, যেখানে আমরা ইনসেন্টিভ দিচ্ছি অনলি $2.5। আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিটা দেশে প্রয়োজনে ওই দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে এটাকে আরো স্মুথ বাড়াতে হবে। যে হুন্ডি ব্যবসাগুলোর মূল যারা হোতা রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। তবে দীর্ঘমেয়াদে রেমিটেন্স ধরে রাখতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও নতুন দেশে শ্রমিক পাঠানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, প্রচারণায় কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। রিটার্নিং কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। আরেফিন শাকিলের রিপোর্ট। কথার লড়াই শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রোববার সেই উত্তাপে ঘি ঢাললেন বিএনপির পদহারা তৈমুর আলম খন্দকার। সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেই পুলিশি হয়রানির অভিযোগ তোলেন তিনি। তৈমুর আলম এই নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিবেন বলেও জানান। তিনি দাবি করেন, তার প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের বাড়ির থেকে তার কেয়ারটেকারকে ধরে নিয়ে আসছেন। এইভাবে আমাদের লোকজনকে পুলিশ দিয়া, সাদা পোশাকে গোয়েন্দা দিয়া হয়রানি করা হচ্ছে। একটা ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু আমাদের লোকজন, আমাদের সমর্থক, আমাদের যাদের জন্য আমি নির্বাচনটা করতেছি তারা ভয়ভীতি না, তারা ভীত না, তারা নির্বাচন চালিয়ে যাবে। কথার লড়াই পিছিয়ে নেই আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। বন্দর এলাকায় প্রচারণায় এসে তিনি দাবি করেন, বিশেষ লোকদের ইশারায় অহেতুক অভিযোগ তুলছেন তৈমুর আলম। ওনার এই অভিযোগগুলি অবান্তর, কিন্তু নির্বাচনের সময় অভিযোগ করতে হয়, তাই উনি করছেন। আর তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আর উনি যেটা বলেছেন পুলিশে হয়রানি করছে, পুলিশ তো আমার লোকজনকে হয়রানি করেছে। আমাকে ভোট নিতে হবে, ভোট চাইতে হবে, এবং আমাকে 16ই জানুয়ারিতে ইনশাল্লাহ জিততে হবে, এবং জনতা আমার পাশে থাকবে। আমি এতটুকুই জানি এই পর্যন্ত। এখন পর্যন্ত কাউকে হয়রানি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এখনো নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে বলেও দাবি করেন তিনি। আমাদের কাছে এই ধরনের কোনো ঘটনা এখনো আমাদের কাছে লিখিত কোনো আসেনি। যখন যে অভিযোগ করছে আমরা বরঞ্চ সেটা সুব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাৎক্ষণিক আমাদের অফিসারদেরও পাঠাচ্ছি, আমাদের পুলিশ ফোর্সকে বলছি এবং ম্যাজিস্ট্রেটদেরও বলছি।
16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। ঘুষ খাওয়ায় জেল পরিদর্শকের ঠিকানা হলো জেলখানা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক কারা উপমহাপরিদর্শক পার্থ গোপালকে 8 বছরের সাজা দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম রোববার এ রায় দেন। রায় পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার করা 65 লাখ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশও দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত সিলেটের কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর 2019 সালের 28 জুলাই তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। এই সময় তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 80 লাখ টাকা। পরদিন তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর 4 নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে মামলায় রোববার এই রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইনের 2004-এর 27(1) ধারায় 5 বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড আদেশ দিয়েছেন আদালত। ধারা 2টির সাজা একত্রে চলবে বলে রায়ের আদেশ উল্লেখ করেন বিচারক। অর্থাৎ মোট 8 বছর সাজা খাটতে হবে বরখাস্ত এই কারা কর্মকর্তাকে। তাকে 8 বছর সাজা দেওয়া হয়েছে এবং সাজাটা একত্রিত, 2টি সাজাকে একত্রিত করা হবে। একত্রিত করার পর যেটা বেশি হবে সেটা উনি খাটবেন আর কি। এবং এর মধ্যে যে সময়টা তার চলে গিয়েছে সেটা আমাদের দেশের আইনে 35 ধারার বিধান মোতাবেক সেটা বাদ যাবে। আসামি পক্ষের আইনজীবী বলেন, সঠিক বিচার পাননি তারা। দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন, সে দুটো আইনের তিনি মন্তব্যে কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন। বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। মামলা ও গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সেই সময় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় পার্থ গোপালকে। এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মামলা জট কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিম্ন আদালতের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে কথা বলেন তিনি। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতির মধ্যে 3 জন শপথ নিয়েছেন রোববার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংখ্যা হল 8 জন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথ নেওয়া 3 বিচারপতি হলেন বিচারপতি বুরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে অসুস্থতার কারণে হাসপাতালে থাকায় শপথ নিতে পারেননি বিচারপতি FRM নাজমুল আহসান। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে মামলা জট কমাতে যা যা প্রয়োজন তাই করা হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রায় 96 জন বিচারপতি ছিলেন। আজকের পরে সব মিলে বোধহয় 80 জনে এসে দাঁড়াবে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেবেন। মামলা জট কমানো বিচার বিভাগের কাছে একটা প্রধান চ্যালেঞ্জ। পৃথিবীতে মামলা জট কমানোর জন্য যেই সব পন্থা অবলম্বন করা হয়েছে সেই সব সকল পন্থা সেইগুলিকে প্রয়োগ করার। সারা দেশে অন্তত 37 লাখ মামলা বিচারাধীন রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। তবে ঘণ্টা দুয়েকের চেষ্টায় তার নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোববার বিকেল 5:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর আগে গত 2 জানুয়ারি উখিয়ার বালুখালী 20 নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের 16টি কেবিন পুড়ে যায়। চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায় ফের তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত সংস্থা পিবিআই এর আবেদনে রোববার সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এ আদেশ দেন। বাবুল আক্তারের আইনজীবী বলছেন, এই ঘটনায় 2 মামলা আদালতে চলতে পারে না, তাই উচ্চ আদালতে যাবেন তারা। মৃত্যুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় গ্রেফতার বাবুল আক্তার এখন কারাগারে রয়েছেন। হাতিরঝিল রামপুরা আমুলিয়া ড্যামরা সড়ক 4 লেনে উন্নীত করার লক্ষ্যে চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে সব হাইওয়ে 4 লেন ও 6 লেনে উন্নীত করা হবে। এরই অংশ হিসাবে 13.5 কিলোমিটার এই সড়কটি 4 লেনে উন্নীতকরণের প্রকল্প নেওয়া হয়েছে। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ের আদলে নির্মাণ হবে সড়কটি। সময় লাগবে 4 বছর। জুয়েলারি শিল্পে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। সম্প্রতি স্বর্ণ নীতিমালা হওয়ায় এই শিল্পে ফিরেছে প্রাণ, বলেছেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলার 35 সদস্য নিয়ে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ জুয়েলারি ব্যবসাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোফান আনফির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন নির্বাচিত বাজুস সভাপতি চট্টগ্রাম জেলার শ্রী মৃণাল কান্তি ধর। বিদ্যালয় পরিদর্শক সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এমনকি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও SMS করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন, এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যশোর প্রতিনিধি রিপন হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন প্লাবন রহমান। যশোর নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর যশোর কোতোয়ালি থানায় করেছেন সাধারণ ডায়েরি। অভিযোগ, একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের তারিখ শেষ হলেও সময়মতো টাকা জমা দেননি তিনি। শুধু তাই নয়, বিকাশ এজেন্টের মাধ্যমে 1250 টাকা পাঠাতে বলা হলে শেষমেশ বিদ্যালয়ের ভালোর কথা ভেবে সুনির্দিষ্ট নাম্বারে 1250 টাকা পাঠান শ্রাবণী। পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেন্ড করে দিয়ে আমার মনে পড়লো, তাই তো আইএসএফ তো নিজেই আমাকে স্বীকৃতি নবায়ন হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম, উনি নিজে প্রিন্ট আউট করে আমার হাতে দিয়ে দিলেন। আমি কিভাবে ঠকে গেলাম। তো তারপর আমি কল দিলাম, ওরা বললো হ্যাঁ টাকাটা পাঠাইছেন। আমি বললাম যে আপনি কে, মিথ্যা কথা বললেন কেন? এবং আমি আইএসকে যথারীতি ফোন দিলাম, ওনাকে পাইনি, ডেপুটিকে দিলাম। ডেপুটি বললো যে এভাবে বহু হেডমাস্টার প্রতারিত হচ্ছে, আপনিও শেষে প্রতারণার ফাঁদে। শুধু শ্রাবণী সুরি নয়, এমন প্রতারণার শিকার হয়েছেন দেশের বিভিন্ন এলাকার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুধু শিক্ষকই নয়, শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির বার্তা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের ফোনে এরকম SMS এর মাধ্যমে দেখানো হচ্ছে উপবৃত্তির প্রলোভন। একটা SMS এসেছিল আমার ফোনে উপবৃত্তিরই, আমি তো উপবৃত্তি পাই না, তো এসেছিল। তারা বলছে আপনাদের বিকাশে লেনদেন করেন না অনেক দিন, তো আপনারা 1000 টাকা দেন বিকাশে, যে আমরা বোর্ডকে দেখাতে পারি যে আপনারা লেনদেন করেন। পুলিশ বলছে এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। এসবের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি কেউ এরকম প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন, নিকটস্থ থানায় আপনারা লিখিত অভিযোগ দেন এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিটকে জানান। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রী বলছেন, এসব অভিযোগের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর। একেবারেই এগুলো দিয়ে প্রতারিত হবেন না, কারণ উপবৃত্তি দেওয়ার যে নিয়ম বরাবর চলে আসছে, সেই নিয়মেই উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই করোনা কালে বিশেষভাবে আলাদা কোনো উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই। দ্রুত এসব প্রতারক চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় সোশ্যাল মার্কেটিং ও অ্যাওয়ারনেস কার্যক্রম বাস্তবায়নের জন্য যৌথভাবে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেড ও ভিজুয়াল কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রকল্পের সম্মেলন কক্ষের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ এখলাসুর রহমান। সভায় চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোশ্যাল মার্কেটিং অব SEIP বাস্তবায়নের জন্য সময়সীমা উল্লেখ করে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এবারের বাণিজ্য মেলাতে চাহিদা বেড়েছে পাটজাত বিভিন্ন পণ্যের। দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের তৈরি ব্যাগ, গৃহস্থালী পণ্য সহ বিচিত্র সব পণ্যের ভালো বিক্রি হচ্ছে বলছেন আয়োজকরা। সম্ভাবনাময় এই খাতকে বিশ্ব দরবারে পরিচিত করাতে এই মেলা বড় ভূমিকা রাখবে বলে আশা তাদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। দিন যত গড়াচ্ছে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মাসব্যাপী এই আয়োজন খোলা থাকছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রোববার বেশি ভিড় দেখা গেল পাটের তৈরি পণ্যের বিভিন্ন স্টলে। সারা দেশের উদ্যোক্তাদের তৈরি শতাধিক পণ্য এক প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ করে দিয়েছে এই মেলা। পাটের পণ্য অনেক বিক্রি হচ্ছে। এখানে আমাদের ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস আছে। জুট ব্যাগ আছে, দেন জুটের র্যাপিং পেপার আছে। 300 থেকে শুরু করে মনে করেন যে 1500, 2000, 2500। যারা প্রতিবার কিনে তারাই আবার আসছে ঘুরে ঘুরে যে আপনার এই প্রোডাক্ট আছে, ওটা আছে। এরই মধ্যে দেশের বাইরে থেকেও মিলছে পণ্যের ক্রয়াদেশ। আমাদের দেশের মানুষ পাটকে মনে করতো বস্তা। অনেক চেঞ্জ হয়েছে যে পাট দিয়ে এত জিনিস তৈরি করা যায়, আর সে মানুষ খুব অবাক হয়। বৈচিত্র্যময় পণ্য পেয়ে মুগ্ধ মেলার স্থানীয় ক্রেতারাও। দেশি যে পণ্যগুলা আনকমন, হ্যাঁ এগুলো আগে দেখিনি কখনো। পাটের পণ্য বেশি বেশি ইউজ করা উচিত, ব্যবহার করা উচিত। পলিথিন ব্যাগ বা এগুলো তো আমাদের ইউজ করা উচিত না। কৃষকরা লাভবান হবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। বিক্রেতারাও খুশি পাট পণ্যের এমন বেচাকেনায়। মাহমুদুল হাসান, নিউজ 24, পূর্বাচল, নারায়ণগঞ্জ। ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম নির্বাচন। আগামী 28 জানুয়ারি হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মিশে সওদাগর ও জায়েদ খানদের প্যানেলের বিপরীতে সভাপতি পদে লড়াই করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, যেখানে সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ আক্তার। রোববার রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে নিজেদের প্যানেলের বিস্তারিত তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার। এই ইন্ডাস্ট্রিটাকে আবার যেন কর্মমুখর করতে সেই পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি। এই ইলেকশনটা নিয়ে দয়া করে কথা বলা, মুখ দেখাদেখি করা, এগুলি বন্ধ করে দিবেন না। ওখানে আমাদের অনেক প্রিয় মানুষরাও আছেন যারা ইলেকশন করছেন। আমরা যদি আসতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে FDC-তে নিয়ে আসব। এবারে জানাচ্ছি প্রবাসের খবর। রোমো জাতীয় শ্রমিক লীগ ইতালির সভাপতি আলহাজ আব্দুল মান্নান ভেনিসে আগমনে নাগরিক সংবর্ধনা দিয়েছে ভেনিস বসবাসকারী নরসিংদীবাসী। স্থানীয় একটি হাউজের হলরুমে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান। শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান নরসিংদী প্রবাসীরা। মোস্তাক আহমেদের সভাপতিত্বে সোহানুর রহমান উজ্জ্বল ও সুমন সরকারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি আলহাজ আব্দুল হান্নান। 75 বছরের পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন ও নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কাতার শাখা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দোহারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান। কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। করোনায় টালমাটাল পুরো ভারত। ওমিক্রনের প্রভাবে সংক্রমণ ক্রমেই বাড়ছে। দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গেছে। ভাইরাসটির ছোবলে আক্রান্ত হয়েছেন পার্লামেন্টের 4 শতাধিক কর্মী। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসমাতুলির ডেস্ক রিপোর্ট।
গেল কয়েকদিন ধরেই সংক্রমণের রেকর্ড গড়ছে ভারত। আসছে ফেব্রুয়ারির প্রথম 15 দিনের মধ্যেই সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। দৈনিক সংক্রমণও ছাড়াচ্ছে 1.5 লাখের ঘর। দেশটির অনেক রাজ্যেই পড়ছে করোনার ভয়াবহ থাবা। এমনকি ভারতের পার্লামেন্টের 4 শতাধিক কর্মী করোনা পজিটিভ বলে জানা গেছে। এমন পরিস্থিতির মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। এখানেই শেষ নয়, রোববার 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় অমিক্রন সহ করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাইক ভেহিকল র্যালি এইসব আশঙ্কা আমলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার বিকেলে করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকেন তিনি। বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ডেল্টার মতো অমিক্রনও যেন ভারতকে বিপর্যস্ত করে তুলতে না পারে, তাই আগে ভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। আসমাতুলি, নিউজ 24। এবারে ক্লামন খেলার সংবাদ। ক্রাইস্টচার্চ টেস্টের খবর। হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা দাপটের সঙ্গে পার করল স্বাগতিক নিউজিল্যান্ড। দিন শেষে মাত্র 1 উইকেট হারিয়ে 349 রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। একমাত্র উইকেটটি নিয়েছেন টাইগার পেসার শরীফুল। মাহফুজুল ইসলামের রিপোর্ট। শেষ মুহূর্তে মুশফিকের ইনজুরিতে দলে 2 পরিবর্তন। মাহমুদুল হাসান জয়ের জায়গায় দলে অভিষেক মোহাম্মদ নাইমের, আর মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুলেছে নুরুল হাসান সোহানের। হ্যাগলি ওভালে টাইগারদের হতাশার প্রথম সেশন। লাঞ্চের আগের গল্পটা হতে পারত ভিন্ন। 9ম ওভারেই 2 বার ইবাদতের বলে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া লাথাম শেষ পর্যন্ত শাসন করেছেন টাইগার বোলারদের। ক্যাপ্টেন মুমিনুলের টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত হতো 16 কলা সার্থক। ম্যাচের 38তম ওভারেই ইয়ং এর উইকেট নিয়ে প্রথম দিনে টাইগারদের একমাত্র উদযাপন। গালিতে মোহাম্মদ নাইমের তালুবন্দী হবার আগে ইয়ং এর উইলো থেকে আসে 54 রান, আর সেই সঙ্গে ভাঙে হ্যাগলি ওভালে প্রথম উইকেট জুটিতে 148 রানের রেকর্ড। এরপর নতুন ব্যাটসম্যান ডেভন কনওয়েকে চেপে ধরতে পারেনি কোনো টাইগার বোলার। উইকেটে সেট হয়ে সাবলীলভাবে ব্যাট চালিয়ে দিন শেষে 99 রানে অপরাজিত আছেন তিনি। কনওয়ের উইলোর সাবলীলতায় কাজটা সহজ হয়ে গেছে লাথামের। 133 বল খেলে 17 রান করার পর 1.5 শতকের মাইল ফলক পেরোতে খেলেছেন 199টি বল। দিন শেষে 278 বল খেলে 186 রান করে অপরাজিত আছেন কিউই ক্যাপ্টেন। আর দিন শেষে 201 রানের রেকর্ড জুটি গড়ে অপরাজিত থাকা এই 2 ব্যাটসম্যানের কাছেই দ্বিতীয় দিনে বড় পরীক্ষা দিতে হবে টাইগার বোলারদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম দিনে কোনো সুযোগই দেননি টাইগার বোলারদের। দিন শেষে লাথাম ও কনওয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের সামনে ম্লান হয়েছে টাইগার পেসারদের সব চেষ্টা। টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। লাথাম ও কনওয়ে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা চেষ্টা করেছে, বিশেষ করে পেসারদের কথাই বলবো। তাদের দায়িত্বশীল ব্যাটিং এর কৃতিত্ব দিতেই হবে। আমি আশা করি দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ফেডারেশন কাপের ট্রফি ঘরে তুলল ঢাকা আবাহনী। রহমতগঞ্জকে তারা হারিয়েছে 2-1 গোলে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আবাহনী। গ্রুপ পর্বে যে শক্ত অবস্থানে থেকে মাঠে দেখা গেছে রহমতগঞ্জকে, সেই প্রভাব ফেলতেই পারেনি আজকের খেলায়। নিজেদের রেকর্ড নিজেরাই আরও একবার ভাঙল লেমসের দল। অপরদিকে ম্যাচের শুরু থেকে যথেষ্ট চড়াও হয়ে খেলেছে আবাহনী ঢাকা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবাহনীকে এগিয়ে নেন ড্যানিয়েল কলিন্দ্রেস। দলকে আরও এগিয়ে নেন রাকিব হোসেন 64 মিনিটে। রহমতগঞ্জের ফিলিপ 70 মিনিটে গোল করলেও হার এড়াতে পারেননি। এই ছিল এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।